বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে অন্যরকম বিদ্যাপীঠের পক্ষ থেকে স্বাগতম। আজকে এতদিন অন্যরকম বিদ্যাপীঠে বিভিন্ন ক্লাস দেওয়া হয়েছে, যেমন বাংলা, ইংলিশ, বিভিন্ন শিক্ষামূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আজকে নতুনত্ব আনতে আমি আজ 9-10-এর পদার্থবিজ্ঞান নিয়ে কিছু আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে গতি অধ্যায়, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়। সবারই হয়তো জানা থাকবে। আর দ্বিতীয় অধ্যায় ধরার কারণ হচ্ছে এই বছর মার্চ থেকে যে লকডাউন শুরু হয়েছে, এখন পর্যন্ত কোনো শিক্ষা প্রতিষ্ঠান খোলা হয়নি। তার কারণ সদ্য 9-এ ওঠা স্টুডেন্টদের জন্য হতে পারে এটা খুবই উপকারী, কারণ তাদের এখনও ঠিকমতো বই পড়া শুরু করা হয়নি। মার্চ মাস যেহেতু, হয়তো তাদের জন্য সুবিধা হতে পারে বিষয়টি। আর 10 যারা পড়ে ফেলেছো এই চ্যাপ্টারটি, তাদের জন্য একটি ক্লাস নেওয়া হবে সামনে, যেমন বিভিন্ন প্রশ্ন কোথা থেকে আসতে পারে, বিভিন্ন সূত্র যা আছে আপনার সূত্র নিয়ে আলোচনা, এটা হতে পারে। তো আজকে কিছু বেসিক আলোচনা করা হবে এই অধ্যায় সম্পর্কে। যেমন গতি কয় প্রকার, গতি কয়েক প্রকারের গতি আছে, যেমন পর্যাবৃত্ত গতি, সরল গতি, তারপর সরল স্পন্দন গতি, সরল রৈখিক গতি, ঘূর্ণন গতি। তো এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যেতে যাচ্ছি না, কারণ এগুলো তোমরা নিজেরা পড়লে বুঝতে পারবে। সো আজকে কিছু সূত্র বা কিছু থিওরি নিয়ে আলোচনা করা হবে, যেমন দূরত্ব ও সরণের পার্থক্য। দূরত্ব ও সরণ। ও আরেকটি কথা বলতে ভুলে গেলাম, আমার পরিচয়টি দেওয়া হয়নি। আমি আল রাফিজ্জামান মিনহাজ, সরকারি বিজ্ঞান কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ছি। সেকেন্ডে উঠে যাওয়ার কথা, কিন্তু এই করোনাকালে, এই মহামারীর ছোবলে এখন পর্যন্ত কলেজ থেকে কোনো ডিসিশন আসেনি। সো বলতে ধরতে পারেন আমি এখন ইন্টার ফার্স্ট ইয়ারই পড়ি। যাই হোক, আর আরেকটি কথা, এই চ্যানেলটি বিভিন্ন ভিডিও সরাসরি যুক্ত রয়েছে জমশেদপুর অনলাইন ক্লাস নামক একটি অনলাইন পেজের সাথে, যেটা কিনা জমশেদপুর উচ্চ বিদ্যালয়ের একটি অফিসিয়াল পেজ, যেখানে বিভিন্ন ক্লাস দেওয়া হয় বিভিন্ন স্যাররা। আমার বাবা একজন সেখানকার শিক্ষক, সিনিয়র শিক্ষক মোহাম্মদ মনিরুজ্জামান সরকার। তো তিনি সেখানে ভিডিও আপলোড দেওয়ার বিধায় আমি মাঝে মাঝে আপলোড করে দিই। তো একটা জিনিস লক্ষণীয় করলাম যে ক্লাস 9-10-এর বিজ্ঞান বিভাগের ছাত্রদের জন্য কোনো ক্লাস দেওয়া হয়নি, যেমন শুধু হায়ার ম্যাথ বাদে তেমন ক্লাস দেওয়া হয়নি। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো নিয়ে কোনো ক্লাস দেখিনি। তো বিজ্ঞান বিভাগে একজন ছাত্র হয়ে সেটা আমার কাছে কিছুটা আশ্চর্যজনক লাগলো। তো আমি এই বাবাকে প্রস্তাব দিলাম যে আমি একটি ফিজিক্স ক্লাস নিতে চাই। তো তার সমর্থনে আমি আজ ক্যামেরার সামনে দাঁড়িয়ে। তো আর কথা না বাড়িয়ে আলোচনায় যেতে চাই। গতি বলতে কি বুঝি আমরা? আমি এখানে দাঁড়িয়ে আছি, আমার কি কোনো গতি আছে? অবশ্যই নাই। যদি আমি এখন দৌড়াতে থাকি, তাহলে কি আমি একটা গতি পাবো? আর যেখানে গতি আসবে সেখানে ত্বরণ এসে পড়বে। ত্বরণ ছাড়া গতির কোনো কথা নেই। এখন আমি দৌড়াচ্ছি, সাথে মনে করো আমার সাথে আরেকজন দৌড়াচ্ছে, কেউ হয়তো আমি ওর থেকে এগিয়ে আছি বা ও আমার থেকে এগিয়ে আছে। এখানে বিষয়টা, এগিয়ে থাকার বিষয়টা হচ্ছে ত্বরণ। যার ত্বরণ বেশি সে এগিয়ে থাকবে। সো গতির প্রথম উপাদান হচ্ছে ত্বরণ। ত্বরণ নিয়ে আলোচনা হবে। ত্বরণের কিছু সূত্র আছে। তো আগে আমি দূরত্ব আর সরণের বিষয় আছে একটা শুরুর দিকে। সরণ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমরা সরণ বলে বিবেচনা করি। আর দূরত্ব মনে করে এখান থেকে 2 কিলোমিটার বলা হলো, শুধু এটার মান আছে কিন্তু দিক নেই, তাহলে এটা হচ্ছে একটা স্কেলার রাশি। আর যেহেতু সরণ কিন্তু আমি যে কোনো এখান থেকে মনে করো তোমার স্কুলে যাওয়ার 2টা পথ আছে। এখন একটা পথ হচ্ছে বেশি দূরত্বের, একটা পথ হচ্ছে শর্টকাট, বা ধরতে পারো এখান পূর্ব দিকে বা উত্তর দিকে এত কিলোমিটার বা এত মিটার এদিকে তোমার স্কুল, বা আরেকটা হচ্ছে শুধু মান দেওয়া আছে যে এত কিলোমিটার দূরে স্কুল। এখন কোনটাকে তুমি ভেক্টর রাশি হিসাবে বিবেচনা করবে? অবশ্যই মান এবং দিক আছে, যেটার স্কুল তোমার এত কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত, এটা হচ্ছে ভেক্টর রাশি। আর শুধু মান দেওয়া থাকলে হচ্ছে স্কেলার রাশি। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা।
দূরত্ব আর সরণের ব্যাপারটা। সরণ হচ্ছে একটি ভেক্টর রাশি, আর সরণের মান ও দিক উভয় আছে, আর স্কেলার রাশির শুধু মান থাকে। তো আলোচনা সামনের দিকে এগিয়ে যাওয়া যাক। আমি এখন আলোচনা করতে চাই দ্রুতি এবং বেগ নিয়ে। বেগ বলতে কি বুঝো? বেগ বলতে কি বুঝি আমরা? আমি যে দৌড়াচ্ছি এটার পিছনে একটা বেগ কাজ করছে। গাড়ি যে চলছে, এরোপ্লেন চলছে, মোটরসাইকেল চলছে, সব কিছুর পিছনে বেগ কাজ করে। আর এই বেগের একটি দ্রুতি আছে, যেটা হচ্ছে সময়ের সাথে সাথে পরিবর্তন হয়। এখন তুমি প্রথমে আস্তে আস্তে দৌড়াচ্ছ, তারপরে একটু জোরে দৌড়াচ্ছ, এটা হচ্ছে দ্রুতি। সময়ের সাথে বেগের পরিবর্তন হারকে আমরা দ্রুতি বলে থাকি। এই যেমন আমি এখন আস্তে আস্তে দৌড়াচ্ছি, আবার জোরে জোরে দৌড়াচ্ছি, এটাই হচ্ছে মানে দেখালাম। এখানে জায়গা নিয়ে তো বেশি, যাই হোক একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম। মানে সময়ের সাথে সাথে তোমার দৌড়ের স্পিড, যেমন তোমরা তো অবশ্যই গাড়িতে উঠেছো, যারা বিমানে উঠেছে তারাও বুঝতে পারবে আস্তে আস্তে কীভাবে গতিটা বাড়ে। এটা গাড়িতে বেশি লক্ষণীয়, কীভাবে আস্তে আস্তে গতি বাড়ে। প্রথমেই কিন্তু একটা গাড়ি 50 কিলোমিটার বেগে চলা শুরু করে না, 0 থেকে চলে। আর সেটাকে কি বলা হয়, হয়তো যারা পড়েছে তারা বলতে পারবে, আদিবেগ বলা হয়। আদিবেগ কখনো মান থাকে না আদিবেগের, যদি সমবেগ না হয়ে থাকে। আদিবেগ হচ্ছে সবসময় 0 থাকে। একটা স্থির অবস্থা থেকে যখন বস্তু চলা শুরু করে, আদিবেগকে আমি 0ই ধরবো। আর শেষ বেগ হচ্ছে যেই বেগে বস্তুটা চলছে, শেষ বেগ যেটা, যে বেগে বস্তুটা থামবে। তো আলোচনার মধ্যে একটি জিনিস, যেহেতু বেগ নিয়ে আলোচনা করছিলাম, তো বেগের যদি বলে কেউ তোমাকে সময় দেওয়া থাকে এবং দূরত্ব দেওয়া থাকে, তখন তুমি কিভাবে বেগ বের করবে? এরকম যদি দেওয়া থাকে, আমি আগেই বলেছি আজকে আমি বিভিন্ন সূত্র নিয়ে আলোচনা করব। এই যে বাকিগুলো যে আছে চ্যাপ্টারের বেসিক যে রিডিং যেগুলোকে বলে থাকি আমরা, সেগুলো তোমরা নিজেরা পড়লে বুঝবে আশা করি। আর না বুঝলে কমেন্ট করে জানিয়ে দেবে, আমি আশা করি তোমাদেরকে বোঝাতে সক্ষম হব দ্বিতীয় ক্লাসে। যদি এই ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, তো আমি আশা করি আমি সামনে এগিয়ে যাবার অনুপ্রেরণা পাবো। তো দ্রুতি, বেগ যদি সময় দেওয়া থাকে আমার প্লাস দূরত্ব দেওয়া থাকে, তাহলে বেগ কীভাবে বের করব? আমি দূরত্ব দিয়ে আমি সময়কে ভাগ করলেই সেখানে আমার বেগটি পেয়ে যাচ্ছে। মনে করো 100 মিটার দূরত্ব, একটা গাড়ি 100 মিটার দূরত্ব 20 সেকেন্ড অতিক্রম করে, তাহলে এর বেগ কত? তো 100 দিয়ে 20কে ভাগ দিলেই যেমন 5 মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে গাড়িটির বেগ। তো বেগ নিয়ে আলোচনা এতটুকুই। এটা হচ্ছে একটা নর্মাল সূত্র, বেগ শুধু বের করা। কিন্তু সামনে মনে করো ত্বরণ দেওয়া থাকলো, দূরত্ব দেওয়া থাকলো, আদি বেগ, শেষ বেগ দেওয়া থাকলো, তখন আরও সূত্র আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করি। যেমন আরও আছে ত্বরণ ও মন্দন। ত্বরণ নিয়ে আমি শুরুতেই আলোচনা করেছি যে গতি যখন যেখানে গতির কথা উঠবে সেখানে ত্বরণ থাকবেই। তো ত্বরণ ও মন্দন। ত্বরণ বলতে একটা গাড়ি সেকেন্ডে কত মিটার যাচ্ছে, যেমন 2 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটি প্রতি সেকেন্ডে 2 মিটার করে এগোচ্ছে, এটা হচ্ছে গাড়িটির ত্বরণ। আর মন্দন বলতে কি বুঝি? যখন গাড়িটি ব্রেক কষবে, অর্থাৎ থামার জন্য প্রস্তুত হবে বা ব্রেক কষবে আর কি, যাই হোক ব্রেক কষবে, তখন গাড়িটা একটা মন্দন সৃষ্টি হবে। তখন কিন্তু আর গাড়িটির বেগ এক থাকবে না, ত্বরণ এক থাকবে না, তখন গাড়িটি তার বেগের বিরুদ্ধে বল প্রয়োগ করবে, অর্থাৎ বেগ কমিয়ে নিয়ে আসবে, এটা হচ্ছে মন্দন। তো ত্বরণ নিয়ে কিছু সূত্র আছে, যেমন যদি আমার আদিবেগকে কি বলে থাকি আমরা? ইউ দ্বারা প্রকাশ করে থাকি। এবং শেষ বেগ ভি, এবং সময়কে টি দ্বারা প্রকাশ করে থাকি। তো এখন যদি কোনো গাণিতিক সমস্যায় আসে যে আদিবেগ দেওয়া আছে, শেষ বেগ এত দেওয়া আছে, সময় দেওয়া আছে, তাহলে ত্বরণ কিভাবে নির্ণয় করব? তো
এখানে একটা ট্রিক্স আছে এই অধ্যায়ের, যেমন এই যেগুলোর মান দেওয়া থাকবে আগে সেগুলো মাথায় নিতে হবে, তারপর সূত্র বসাতে হবে। এভাবে যদি তুমি করতে থাকো তাহলে সূত্র কিন্তু মুখস্থ করার প্রয়োজন পড়ে না। যেমন ত্বরণ নির্ণয় করতে যদি আমার সূত্রটা নর্মালি হচ্ছে, সূত্রটা এর হচ্ছে, যদি এগুলোর মান দেওয়া থাকে ভি মাইনাস ইউ এর সমান ভি মাইনাস ইউ বাই টি, ত্বরণকে এ দ্বারা প্রকাশ করে থাকে, এখন যদি আমি মুখস্থ না করে জিনিসটাকে মাথায় খেলিয়ে নেই, যেমন ভি মাইনাস ইউ বাই টি, এখন ত্বরণ নির্ণয় করতে আমার কী দেওয়া আছে, আদি বেগ, শেষ বেগ, সময়, তাহলে আমার মাথায় সবার আগে কী আসবে, এই সূত্রটা আমি খাটিয়ে দেখতে পারি। যখন দেখবে মিলে যাচ্ছে তখন ভাববে যে আসলে মুখস্থ করার কী প্রয়োজন। এভাবে তো মনে রেখে অনেক সূত্র প্রয়োগ করা যায়। আরও দেখাবো সামনে এরকম কীভাবে সহজে সূত্র মনে রাখা যায়। তো ত্বরণ নিয়ে যদি সমত্বরণ হয়, সমত্বরণ নেওয়ার একটি সূত্র হচ্ছে যদি ত্বরণ এ জানা থাকে, আমার ত্বরণ যদি এ জানা থাকে তাহলে ভি কিভাবে নির্ণয় করব? ত্বরণ যদি এ জানা থাকে তাহলে ভি কিভাবে নির্ণয় করব? আর যদি আমার আদি বেগ দেওয়া থাকে এবং ত্বরণ দেওয়া থাকে এবং সময় দেওয়া থাকে তাহলে আমি বেগ কিভাবে নির্ণয় করব? ভি বলতে আমরা বুঝি বেগ। তো বেগ নির্ণয়ের সূত্রটি অনেক সহজ, ইউ প্লাস এটি। যেমন খেয়াল করে দেখো, ইউ প্লাস এটি, যেমন আদি বেগ আমার দেওয়া আছে ইউ, এ দেওয়া আছে ত্বরণ, টিও সময় দেওয়া আছে, আমি সিম্পলি এই সূত্রটা বসিয়ে দিলে আমার ম্যাথটা সলভ হয়ে যাচ্ছে। সো এগুলো হচ্ছে নর্মাল সূত্র। সামনে আরও আগানো যাক। আজকে শুরুতেই বলেছি সূত্র নিয়ে আলোচনা করব আমরা, কিছু সূত্র নিয়ে, হয়তো কিছু সময়ের কারণে নাও হতে পারে, এটা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ করে নেব। তো যদি এই সূত্রটা কিন্তু শুধু বেগ নির্ণয়ের ক্ষেত্রে না, যদি সমত্বরণও থাকে, যদি সমত্বরণও থাকে, সমত্বরণের ক্ষেত্রেও এই সূত্রটি প্রযোজ্য। সমত্বরণের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য। এবং আরেকটি কথা বলা বাহুল্য, যেহেতু একটু আগে হয়তো শিক্ষার্থী বন্ধুরা মনে রেখেছো, সরণ নিয়ে বলেছিলাম, মানে অতিক্রান্ত দূরত্ব, যখন সমবেগে থাকবে বেগ, তখন কিভাবে আমি সরণ নির্ণয় করব? তখন একটা সিম্পল সূত্র, এস ইকুয়াল টু ভিটি। এবং এখানে যদি বলা হয় সমবেগে কোনো বস্তু চলছে, তার অতিক্রান্ত দূরত্ব দেওয়া আছে, বেগও দেওয়া আছে, সময় নির্ণয় করতে বলছে, তখন সূত্রটি কী হবে? এখানে রূপান্তর করো, ভিটি সমান এসকে এই পাশে যদি নিয়ে যায়, আমার যদি বলে টি বের করতে হবে, সময় মানে কত সময়ে এত দূরত্ব অতিক্রম করেছে এত বেগে, সো টি সমান এস বাই ভি, এই সূত্র। আবার যদি এখান থেকে বলে ভি বের করতে, তখন সেম এস বাই ভি এর জায়গায় শুধু টি বসে যাবে, সিম্পল। সো আরেকটু কিছুক্ষণ আলোচনা করা যাক। আজকে তোমার গতি সাধারণ সূত্র নিয়ে এগুলো আলোচনা করি। আরও কিছু সূত্র আছে যেখানে এস অতিক্রান্ত দূরত্ব করার আরও কিছু সূত্র আছে, সেগুলো নিয়ে একটু আলোচনা করি। অতিক্রান্ত দূরত্ব আরেকটি সূত্র আছে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এখানে দেখতে পাচ্ছি কি, ইউ অর্থাৎ আদিবেগ সবসময় শূন্য হয়। যদি শূন্য হয় আদিবেগ, এটা সাধারণ নিয়ম, সবসময় শূন্য হবে আদিবেগ, এটা চিরন্তন সত্য। আদিবেগ কখনো একটা বস্তু প্রথম থেকে গতিশীল হতে পারে না। সো এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো ইউ যেহেতু শূন্য, এটা কিন্তু গুণাকারে আছে, সেহেতু এটাকে আমরা বাদ দিয়ে দিতে পারি। সো এস ইকুয়াল টু কী দাঁড়ায়? হাফ এটি স্কোয়ার।
এটা দিয়ে করলেই তোমার অঙ্ক সলভ হয়ে যাবে। আরও কিছু সূত্র রয়েছে, যেমন তোমার আরেকটি সূত্র, সেটা থেকে তোমার বেগও নির্ণয় করা যায়, ত্বরণ নির্ণয় করা যায়, প্লাস অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা যায়। ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, এটা ধরতে পারো একটি পারফেক্ট কম্বো এই অধ্যায়ের সূত্রের। যেমন সেখান থেকে আমি বেগ নির্ণয় করতে পারি, সেখান থেকে আমি ত্বরণ নির্ণয় করতে পারি, সেখান থেকে আমি অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে পারি। তাহলে এটা একটা প্যাকেজ হিসাবে ধরা যায় সূত্রটাকে। যেমন এখান থেকে তোমরা বেগ নির্ণয় করতে পারছো, ত্বরণ, অতিক্রান্ত দূরত্ব, এবং আদি বেগ সবসময় শূন্য হয়। সো আদি বেগটা বাদ যাবে, 0 স্কোয়ার 0ই হবে। তো আশা করি এখন পর্যন্ত ক্লাসটি দেখে তোমাদের ভালো লাগছে। দেখা যাক আরও কিছু আলোচনা করি আমি। আরও কিছু আলোচনা, যেমন ত্বরণ, কিছু ম্যাথ নিয়ে আলোচনা করা হবে। তোমাদের পাঠ্য বইটা দেখছি আমি, সামনে কিছু উদাহরণ আছে। তো ম্যাথ নিয়ে এই ক্লাসে আমি কোনো আলোচনা করতে যাচ্ছি না, আগে তোমাদেরকে বেসিক সূত্র যেমন ফর্মুলা সম্পর্কে আইডিয়া দিতে যাচ্ছি। সো এগুলো নিয়ে আমি পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ, এই ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে, তোমরা যদি সমর্থন করো দ্বিতীয় ক্লাস নেওয়ার, তাহলে আমি ম্যাথ নিয়ে কিছু আলোচনা করব। এই অধ্যায়ের আরও ট্রিক্স সম্পর্কে তোমাদের আলোচনা করব। ফিজিক্স একটি মজার সাবজেক্ট। ফিজিক্স যদি তুমি বুঝতে পারো, ফিজিক্সের থেকে মজা এই বিজ্ঞান বিভাগের ছাত্র বা ছাত্রী হয়ে তুমি এর চেয়ে বেশি মজা কোনো সাবজেক্টে পাবে না। ফিজিক্স একটা দৈনন্দিন জীবন একটা প্যাকেজ। তুমি ধরো ক্রিকেট খেলছো, ফুটবল খেলছো, যেটাই করছো তুমি ফিজিক্স রিলেটেড। সো ফিজিক্সকে অবহেলা করবে না কখনো। ফিজিক্স একটি মজার সাবজেক্ট, ফিজিক্সকে মাথায় খেলিয়ে নাও। ফিজিক্স একটা বিজ্ঞান বিভাগ ছাত্রের, অধিকাংশ ছাত্রের একটা প্রিয় বিষয়। সো এই ক্লাসে আমি আর সামনে আগাচ্ছি না, আরও কিছু সূত্র আছে নেক্সট ক্লাসে আলোচনা করবে, আর তার সাথে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ আমি। যদি ক্লাসটি ভালো হয়ে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করবে, এবং এই চ্যানেলটির সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করবে ইনশাল্লাহ। সো ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাইকে। আসসালামু আলাইকুম।